প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা রাখি সবাই সুস্থ আছো। আমরা পরিমাণগত বিষয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেছি। আজকে আমরা আলোচনা করব টাইট্রেশন কার্ভ বা টাইট্রেশন লেখচিত্র। অর্থাৎ আমরা টাইট্রেশন কাকে বললাম? আমরা যদি রিকল করি যে একটি প্রমাণ দ্রবণ দ্বারা একটি অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতিকে বলা হয় টাইট্রেশন। আমরা আলোচনা করতেছিলাম অ্যাসিড ক্ষার টাইট্রেশন। তার মানে আমাদের দুটি পদার্থ থাকবে, একটা হবে অ্যাসিড, একটা থাকবে অ্যাসিড আর একটা থাকবে বেস বা ক্ষার। তাহলে এদেরকে নিয়ে আমরা যে টাইট্রেশন করব তার নাম হলো অ্যাসিড বেস টাইট্রেশন বা অ্যাসিড ক্ষার টাইট্রেশন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদেরকে অ্যাসিড সম্বন্ধে জানতে গেলে অ্যাসিডগুলোকে আমরা আবার দুই ভাগে ভাগ করি। একটি হলো স্ট্রং অ্যাসিড, একটি হলো উইক অ্যাসিড। স্ট্রং অ্যাসিড, উইক অ্যাসিড। স্ট্রং অ্যাসিড কারা বা স্ট্রং ইলেকট্রোলাইট কারা? যারা জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয় তাদেরকে বলা হয় শক্তিশালী অ্যাসিড। তাহলে অ্যাসিডের ডেফিনিশন আমরা কি বলবো? যে সকল অ্যাসিড দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়, 100% বিয়োজিত হয়, তাদের নাম হলো স্ট্রং অ্যাসিড বা শক্তিশালী অ্যাসিড বা সবল অ্যাসিড। উদাহরণ হিসেবে যে এক্সাম্পল কি নিতে পারেন? হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, এগুলো আমাদের সব হলো স্ট্রং অ্যাসিড এর উদাহরণ। উইক অ্যাসিড কাদেরকে বলবো? যারা জলীয় দ্রবণে আস্তে আস্তে বিয়োজিত হয়, আংশিকভাবে বিয়োজিত থাকে, তাদের নাম হলো উইক অ্যাসিড বা উইক ইলেকট্রোলাইট। তাহলে কারা? যারা দ্রবণে আস্তে আস্তে বিয়োজিত হয়, কম সংখ্যক বিয়োজিত হয়, পার্শিয়াল ডিসোসিয়েশন হয়, যেমন সকল জৈব অ্যাসিড HCOOH, CH3, COOH, HCN, এগুলো হলো আমাদের উইক অ্যাসিড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঠিক ক্ষারও একই রকম দুই শ্রেণী, একটা হলো স্ট্রং ক্ষার, একটা হলো উইক ক্ষার। স্ট্রং বেস, স্ট্রং ক্ষার। স্ট্রং ক্ষার কারা? ডেফিনিশন আগের মতো, যারা জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয় তাদের নাম হচ্ছে শক্তিশালী ক্ষার। যেমন উদাহরণ হিসেবে আমরা কি লিখব? সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এগুলো হলো আমাদের স্ট্রং ক্ষার। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এবার আসো উইক ক্ষার, যারা জলীয় দ্রবণে আংশিকভাবে বিয়োজিত হয়, যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আমরা চার ধরনের জিনিস পেলাম। একটা হলো স্ট্রং উইক অ্যাসিড, স্ট্রং বেস, উইক বেস। এখন টাইট্রেশন করানোর সময় তাহলে দেখো কয় ধরনের হয়। একটা হচ্ছে স্ট্রং অ্যাসিডের সাথে স্ট্রং ক্ষার, তাহলে সবল অ্যাসিডের সাথে সবল ক্ষার এক ধরনের টাইট্রেশন। আবার শক্তিশালী অ্যাসিডের সাথে দুর্বল ক্ষার দ্বিতীয় শ্রেণী। তৃতীয় শ্রেণী এবার উইক অ্যাসিডের সাথে, উইক অ্যাসিডের সাথে স্ট্রং বেস, স্ট্রং ক্ষারের সাথে, তাহলে তৃতীয় নাম্বার গেল। 4 নাম্বার হলো উইক অ্যাসিডের সাথে উইক বেস। তাহলে অ্যাসিড এবং বেস টাইট্রেশন 4 ধরনের। সবলে তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের টাইট্রেশন, তীব্র অ্যাসিড এবং মৃদু ক্ষারের টাইট্রেশন, মৃদু অ্যাসিড এবং তীব্র ক্ষারের টাইট্রেশন, মৃদু ক্ষার এবং মৃদু অ্যাসিডের টাইট্রেশন। এখন আমাদের এই বিষয়গুলো নিয়ে সবগুলো সম্বন্ধে আলোচনা করতে হবে। পরীক্ষায় এখান থেকে আমাদের একটা সিকিউ অথবা এমসিকিউ আসবেই, সুতরাং আমাদেরকে এই বিষয়টা অবশ্যই জানতে হবে। আমরা প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষার এর টাইট্রেশন এবং তার লেখচিত্র কেমন সেটা নিয়ে আলোচনা করব। সেটা যদি বুঝতে পারি, বাকিগুলো আমাদের জন্য বোঝা অনেক সহজ হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেস। তাহলে শক্তিশালী অ্যাসিড ও শক্তিশালী ক্ষারের টাইট্রেশন। উদাহরণ নিয়ে আমরা আলোচনা করি।
শক্তিশালী অ্যাসিড কী হতে পারে? হাইড্রোক্লোরিক অ্যাসিড, সিম্পল একদম হাইড্রোক্লোরিক অ্যাসিড। শক্তিশালী ক্ষার কী নিতে পারি? সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আমাদের টাইট্রেশনটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে। বিক্রিয়া করলে কি উৎপন্ন হয়? বিক্রিয়া করলে উৎপন্ন হয় সোডিয়াম ক্লোরাইড যোগ পানি। উৎপন্ন সোডিয়াম ক্লোরাইড স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেসের লবণ হওয়ার কারণে সে দ্রবণে আর্দ্র বিশ্লেষিত না হয়ে আয়নিত অবস্থা থাকে। সোডিয়াম প্লাস, Cl মাইনাস, H প্লাস এবং OH মাইনাস হিসাবে থাকে। তাহলে দেখা যাচ্ছে যে দ্রবণে যখন আমরা শক্তিশালী অ্যাসিড এবং শক্তিশালী ক্ষার ব্যবহার করব, যখন তারা পরস্পরকে প্রশমিত করবে, অর্থাৎ অ্যাসিডের মোল সংখ্যা এবং ক্ষারের মোল সংখ্যা পরস্পর সমান হবে, তখন সেখানে কি থাকবে? লবণ এবং পানি থাকবে। আসলে তারা বিক্রিয়া মূলত অংশগ্রহণ করে কি? মূলত বিক্রিয়া অংশগ্রহণ করে আমাদের H প্লাস যোগ OH মাইনাস, এটি হলো আমাদের প্রশমন বিক্রিয়া পানি। আর লবণ হিসেবে থাকে কি? সোডিয়াম প্লাস আর Cl মাইনাস মিলে সোডিয়াম ক্লোরাইড হয়। এখন আমরা দেখতে পাচ্ছি যে তাহলে আমরা উৎপন্ন সোডিয়াম ক্লোরাইডটি পানিতে আর্দ্র বিশ্লেষিত না হয়ে আয়নিত অবস্থা থাকে। আয়নিত অবস্থা থাকার কারণে এবং তাদের অম্লীয় এবং ক্ষারীয় কোনো বৈশিষ্ট্য না থাকার কারণে দ্রবণে যত সংখ্যক H প্লাস আয়ন থাকে তত সংখ্যক OH মাইনাস আয়ন থাকে। তাই দ্রবণের প্রকৃতি হচ্ছে এখানে নিরপেক্ষ। তাহলে দেখা যাচ্ছে এটাকে যদি আমরা একটি সেন্টেন্সে বলার চেষ্টা করি, তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের টাইট্রেশনে যে লবণ উৎপন্ন হয়, উক্ত লবণ জলীয় দ্রবণে আর্দ্র বিশ্লেষিত হয় না বলে দ্রবণে H প্লাস এবং OH মাইনাসের সংখ্যা সমান থাকার কারণে প্রশমন বিন্দুতে দ্রবণটা নিরপেক্ষ থাকে এবং এই নিরপেক্ষ দ্রবণের pH কত থাকে? 7 থাকে। তাহলে অম্লীয় এবং ক্ষারীয় মাধ্যম যখন প্রশমিত হয়ে যায় তখন তাদের pH কত হয়? 7 হয়। তাহলে তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের প্রশমন বিন্দুতে pH থাকে 7। কিন্তু এই দ্রবণের মধ্যে এখন সামান্যতম অ্যাসিড যোগ করলে pH এর মান হঠাৎ করে 7 থেকে হ্রাস পেয়ে 3 হয়ে যায়। যদি এই দ্রবণে সামান্য পরিমাণ ক্ষার যোগ করা হয় তাহলে তার pH হঠাৎ করে বৃদ্ধি পেয়ে 7 থেকে 10 হয়ে যায়। তাহলে দেখা যাচ্ছে যে এই তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের তুল্যতা বিন্দুতের pH সীমা হচ্ছে, তাদের pH সীমা হচ্ছে 3 থেকে 10। এই জিনিসটাকে যদি আমরা একটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, তোমরা একটু দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টাইট্রেশন করি। দেখো টাইট্রেশন করার সময় আমাদের কি ব্যবহার করা হয়? আমাদের বুরেট ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? আর কনিক্যাল ফ্লাক্স ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো আমরা এখানে নিলাম ক্ষার দ্রবণ সোডিয়াম হাইড্রোক্সাইড, আর এখানে নিলাম অ্যাসিড দ্রবণ হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর এখানে ক্ষার, আর সাথে সাথে দ্রবণের pH কত আমরা একটি pH মিটার দিয়ে, এটার নাম হলো pH মিটার। pH মিটার দিয়ে আমরা এটা অবজারভেশন করব এই দ্রবণের pH কত পরিবর্তন হচ্ছে। তাহলে আমাদের এখানে টাইট্রেশন কি হচ্ছে? অ্যাসিড দ্রবণকে ক্ষার দ্রবণ দ্বারা আমরা টাইট্রেশন করতেছি, আর তার pH মানের কেমন পরিবর্তন হয় সেটা আমরা পর্যবেক্ষণ করতেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি একটা টেবিল তৈরি করি, একটা চার্ট তৈরি করি, দেখো একটা সে চার্টের প্রেক্ষিতে আমরা একটা লেখচিত্র অঙ্কন করি। এদিকে হচ্ছে pH, এদিকে হলো যোগকৃত ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড, আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করতেছি।
এদিকে মনে করো 1 2 3 4 5 6 7 8 9 10 ml সোডিয়াম হাইড্রক্সাইড যোগ করতেছে তার ml। এদিকে হচ্ছে পিএইচ, এখানে 0, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। আসো দেখো, শুরুতে আমরা যখন মনে করো এখানে 10 ml হাইড্রোক্লোরিক অ্যাসিড নিলাম, ক্ষার যোগ করার আগে দ্রবণে শুধুমাত্র অ্যাসিড আছে, H+ আছে, তখন তার পিএইচ এর পরিমাণ অনেক কম থাকে। ধরলাম পিএইচ আছে কত 1 বার কম, 1 বার কম। যখন আমি এখানে 1 ফোঁটা ক্ষার যোগ করলাম বা 1 ml ক্ষার যোগ করলাম, তখন তার মান H+ OH- দ্বারা প্রশমিত হয়ে পানি হয়ে গেল। তাহলে সেখানে কি হয়ে গেল, H+ এর পরিমাণ একটু কমে গেল, তাহলে তার পিএইচ এর মান একটু কি হয়ে গেল, বেড়ে গেল। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করো, এবার আরও একটু ক্ষার যোগ করলাম আমরা, তাহলে তার অ্যাসিডের পরিমাণ আরও একটু কমে গেল, তাহলে তার পিএইচ এর মান একটু আবার বেড়ে গেল। আমরা আরও একটু ক্ষার যোগ করলাম, তাহলে আরেকটু পিএইচ এর মান বেড়ে গেল। যখন দেখা গেল 3 বা 4 ml পিএইচ বা 5 ml সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করার সাথে সাথে যখন দ্রবণ প্রায় প্রশমিত হয়ে গেছে, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা যখন প্রায় সমান হয়ে গেল, এই অবস্থায় এসে যখন আমরা আরেক ফোঁটা ক্ষার যোগ করব দ্রবণে, তখন অ্যাসিডের পরিমাণ না থাকার কারণে শুধু OH- থাকবে, যেহেতু প্রশমিত হয়ে গেছে। তখন ক্ষারের পরিমাণ বা ক্ষারের মোল সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে দ্রবণের পিএইচ হঠাৎ করে লাফ দিয়ে কত হয়ে গেল, 3 থেকে 10 হয়ে গেল। হঠাৎ করে লাফ দিয়ে সোজা হয়ে উঠে গেল। তাহলে আর আগে কিরকম ভাবে আস্তে আস্তে বাড়তেছিল। এখন আসলে তুমি যদি আরো যোগ করো, তুমি যদি আরো ক্ষার যোগ করো, তখন পিএইচ এর মান আবার রাবলি এবার না বেড়ে এবার আস্তে আস্তে আবার বাড়বে। তাহলে এদিকে হলো তীব্র ক্ষার, আর আমাদের এদিকে কি আছে, তীব্র অ্যাসিড। এই হচ্ছে তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের প্রশমন লেখচিত্র। তাহলে আমরা দেখলাম কি, তাদের 3 থেকে 10 মধ্যে লাভ দিয়ে ওঠার কারণে এই যে শার্পলি একটা রেখা পাওয়া যাচ্ছে, হঠাৎ একটা রেখা পাওয়া যাচ্ছে, এই রেখাটাকে বলা হয় তার পিএইচ পরিসীমা। তাহলে তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের পিএইচ পরিসীমা হচ্ছে কত, 3 থেকে 10 মধ্যে। এখন আসলে আমরা এই টাইট্রেশনের জন্য কি ধরনের নির্দেশক ব্যবহার করব? এখন উত্তর হচ্ছে, যে সকল নির্দেশক এই পিএইচ সীমার মধ্যে তাদের বর্ণের পরিবর্তন করতে পারে, আমরা তাদেরকে এই টাইট্রেশনের জন্য উপযুক্ত নির্দেশক বলে মনে করব। আবার বলতেছি, যে সকল নির্দেশকের পিএইচ সীমা এই সীমার মধ্যে, অথবা তাদের যে সকল নির্দেশকের পিএইচ সীমার মধ্যে তারা তাদের বর্ণ পরিবর্তন করতে পারবে, তাদেরকে আমরা এই টাইট্রেশনের জন্য উপযুক্ত নির্দেশক বলে ব্যবহার করব। যেমন মিথাইল অরেঞ্জ, তার মান কত, 3.2 থেকে 4.5, তাহলে এই সীমার মধ্যে আছে। তাহলে আমরা এই তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের টাইট্রেশনের জন্য মিথাইল অরেঞ্জ ব্যবহার করতে পারবো। মিথাইল রেড তোমার 4.5 থেকে 6.5 বা 6.3, সুতরাং এটিও ব্যবহার করা যাবে। মিথাইল অরেঞ্জ ব্যবহার করলাম, মিথাইল রেড ব্যবহার করলাম। ফেনপথ্যালিন, তার মান কত, আমাদের 8 থেকে 10, 8 থেকে 10 এই সীমার মধ্যে আছে, তাহলে তাকেও ব্যবহার করা যাবে। থাইমন ব্লু, তাহলে এই ধরনের আমরা এখন মোটামুটি আমাদের অ্যাসিড ক্ষার টাইট্রেশনে যতগুলো নির্দেশক আছে, আমরা একটু আগে একটা টেবিল দেখছিলাম, ওই টাইট্রেশনে ওই টেবিলে যতগুলো নির্দেশক আছে, তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের জন্য যে কোনো একটি নির্দেশক ব্যবহার করলেই চলবে। তাহলে আমরা এখানে কিওয়ার্ড কি শিখলাম? কিওয়ার্ড শিখলাম তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের প্রশমন বিক্রিয়ার পরিসীমা পিএইচ সীমা হচ্ছে 3 থেকে 10। সেকেন্ড কোশ্চেন, কি ধরনের নির্দেশক ব্যবহার করব? সব ধরনের নির্দেশক এখানে ব্যবহার করা যাবে। থার্ড, আমরা উদাহরণ এখানে কি ব্যবহার করতে পারি? তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড,
সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস সালফিউরিক অ্যাসিড। তাহলে এই ধরনের টাইট্রেশন আমরা যে কোনো নির্দেশক ব্যবহার করতে পারবো। আশা করি তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের টাইট্রেশনের যে লেখচিত্র তোমরা বুঝতে পেরেছ। আমরা যদি আরেক মিনিট বলি, দেখো আবার তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের টাইট্রেশনে আমরা নিচে নিলাম কি কণিকের প্লাস অ্যাসিডের পরিমাণ শুরুতে কম থাকে, এজন্য তাদের পিএইচের মান কম। যখন তাদের উপর থেকে ক্ষার যোগ করতেছি, পিএইচের মান ক্ষার যোগ করার সাথে সাথে H প্লাসের পরিমাণ কমে যাচ্ছে, তখন পিএইচের মান বাড়তেছে। এমন এক সময় আসে যখন সম্পূর্ণ H প্লাস সম্পূর্ণ OH মাইনাস দ্বারা প্রশমিত হওয়ার পর দ্রবণে যখন OH মাইনাসের পরিমাণ একটু বেড়ে যাবে, তখনই তার পিএইচ হঠাৎ লাফ দিয়ে 3 থেকে 10 হয়ে যায়। সুতরাং এই 3 থেকে 10 হচ্ছে তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের পিএইচ সীমা। আশা করি সবাই বুঝতে পেরেছ।